বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচিত সরকারই কেবল জনগণের সমস্যার সমাধান করতে পারে। ১৫ বছর অপশাসন শেষে দেশের মানুষ এখন সত্যিকারের পরিবর্তনের অপেক্ষায়। সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনে ভাসানটেকের বিআরপি ময়দানের জনসভায় দেয়া ভাষণে তারেক রহমান এসব কথা বলেন। সমাবেশে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৪ কোটি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ, ভাসানটেক বস্তির বাসিন্দাদের পুনর্বাসন সহ দেশের সামগ্রিক উন্নয়নে তার দলের পরিকল্পনা তুলে ধরেন। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠ। তারেক রহমানকে এক নজর দেখতে এবং তার কথা শুনতে সমবেত হয়েছেন সর্বস্তরের মানুষ। স্ত্রী ডাক্তার জোবায়েদা রহমানকে নিয়ে মঞ্চে আসলেন বিএনপি চেয়ারম্যান। জনতাকে অভিবাদন জানিয়ে বক্তব্য শুরু করলেন। সেই শপথ বাক্যটি হচ্ছে, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এরপর স্বভাবসুলভ জনতার মধ্য থেকে মঞ্চে ডেকে নিলেন বিভিন্ন পেশা ও শ্রেণীর কয়েকজনকে। তাদের কাছ থেকে এলাকার সমস্যার কথা শুনলেন এবং আশ্বাসও দিলেন সমাধানের। মূল চাওয়াটা কি আপনাদের? মূল চাওয়াটা হলো, আপনাদের সরকার হতে পারেন তাহলে আমাদেরকে একটা পুনর্বাসন করার একটা ব্যবস্থা করে দিতে হবে। ফ্যামিলি কার্ড চাই, গার্মেন্টসে চাকরি করতে হবে। এই যে ফ্যামিলি কার্ড, এই যে ফ্যামিলি কার্ড, গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর বিষয়টিও তুলে ধরেন ধানের শীষের কাণ্ডারি। এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। যেই নারীর সংসার আছে সেরকম একজন নারীর কাছে আমরা পৌঁছে দিতে চাই। আমরা একই সাথে যাদের কিন্তু দেশগ্রামে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, দেশগ্রামে জমি জমা আছে, চাষবাস কৃষির সাথে আপনারা জড়িত, হয় আপনারা নিজেরা কৃষি কাজ করেন অথবা কাউকে দিয়ে দিয়েছেন জমি বর্গা। অর্থাৎ বাংলাদেশের কৃষকদের আমরা একটি কৃষি কার্ড দিতে চাই, যেটার মাধ্যমে তারা সহজে কৃষি ঋণ পাবে, কৃষি ইন্স্যুরেন্স থাকবে, কৃষির বিভিন্ন সার, বীজ, বিভিন্ন বিষয় তারা পাবে। নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭-র সমস্যা সমাধানের পাশাপাশি জনরায়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশ পুনর্গঠনের কথাও বলেন তিনি। দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছিল। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। গণতান্ত্রিক দেশ গড়তে সবার কাছে ধানের শীষকে বিজয়ী করারও আহ্বান জানান তারেক রহমান। আগামী 12 তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায়, স্ব নির্বাচন এলাকায়। কি ভাই বোনেরা, আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে? ইনশাআল্লাহ। আনুষ্ঠানিক প্রচার প্রচারণার দ্বিতীয় দিন নিজ নির্বাচনী এলাকা ঢাকার ১৭-র ভাসানটেকে নির্বাচনী জনসভায় যোগ দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুনলেন এলাকার মানুষের সমস্যার কথা, আশ্বস্ত করলেন নির্বাচিত হতে পারলে এবং দেশের মানুষের ভালোবাসা এবং ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে গোটা দেশই পুনর্গঠন করা হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ভাসানটেক, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। রোববার সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সূচি অনুযায়ী রোববার সকালে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনে আয়োজিত একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বেলা 11টায় চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে একটি জনসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। চট্টগ্রামের কর্মসূচি শেষে তিনি ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে ফেনী পাইলট কলেজ মাঠে আরেকটি জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর কুমিল্লার 3টি স্থানে পর্যায়ক্রমে জনসমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। দিনের শেষ কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, এই অঞ্চলকে গরিব করে রাখা হয়েছে। উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে। 10 দলীয় জোট নির্বাচিত হয়ে সরকার গঠন করলে উত্তরাঞ্চলকে কৃষি ভিত্তিক শিল্পের রাজধানী বানানো হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। শুক্রবার উত্তরাঞ্চল সফরের শুরুতে পঞ্চগড়ের চিনিকল মাঠে 10 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। পরে তিনি ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরের জনসভায় যোগ দেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে মাহবুব সৈকতের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত এবং 10 দলীয় জোট প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে
উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়ের চিনিকল মাঠে জনসভায় যোগ দেন জামাত আমির। দেশের উত্তরাঞ্চলের প্রতি বিগত সরকারগুলো বৈষম্যমূলক আচরণ করেছে মন্তব্য করে জামাত সরকার গঠনের সুযোগ পেলে এই অঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই। বন্দা চিনিকল খুলে দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। প্রধান অতিথির বক্তব্যে জনগণের রায় পেলে ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠারও প্রতিশ্রুতি দেন জামাত আমির। দাবি করেন জনগণই তাদের কার্ড। স্বাস্থ্যসেবার জন্য হন্যে হয়ে দৌড়াইতে হয় রাজধানী ঢাকায়। এ সামর্থ্য সকলের নাই। যাওয়ার পথে রাস্তায় অনেকের মৃত্যু হয়। এই অবস্থা আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিলে 18 কোটি মানুষের ৬৪ জেলার কোথাও মেডিকেল কলেজ বিহীন থাকবে না। পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে দাঁড়িপাল্লা সহ 10 দলের অন্য প্রার্থীদের প্রতীকেও ভোট চান ডাক্তার শফিকুর রহমান। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? কি করবেন? রুখে দিতে হবে। দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। নির্বাচনী এই জনসভায় জামাত, এনসিপি সহ উত্তরাঞ্চলে নির্বাচন করা 10 দলের প্রার্থী এবং নেতারাও বক্তব্য রাখেন। 10 দলের যারা আমরা এমপি প্রার্থী তথা যারা দায়িত্বশীল আছি উত্তরাঞ্চলে 2 দিনের সফরের প্রথম দিন পঞ্চগড় ছাড়াও দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুর এবং দ্বিতীয় দিন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, গাইবান্ধার পলাশবাড়ি এবং বগুড়ার শেরপুর, সিরাজগঞ্জ শহর এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার জনসভায়ও যোগ দিবেন জামাত আমির। মাহবুব সৈকত, মাই টিভি। নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিন সকাল থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থীরা। রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালিয়েছেন। এ সময় কর্মসংস্থান সৃষ্টি, দেশের মানুষকে স্বাবলম্বী করা সহ বিএনপি ক্ষমতায় গেলে নানান উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারা। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। প্রতীক বরাদ্দের পর দ্বিতীয় দিন শুক্রবার ছুটির এই দিনে সংসদ সদস্য প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় ভোটারদের সকল সমস্যা সমাধান করার আশ্বাস দেন প্রার্থীরা। রাজধানীর মিরপুর 12 এর বিভিন্ন এলাকায় ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক নেতাকর্মীদের নিয়ে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেন। মাদক চাঁদাবাজিতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, শিক্ষা খাতকে বিশেষ নজরদারি করা হবে, এছাড়া বিনামূল্যে শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান আমিনুল হক। আমি যেই পরিকল্পনাগুলো করেছি সেই পরিকল্পনাগুলো কোনো প্রতিশ্রুতি না, এগুলো পরিকল্পনা আমি দীর্ঘদিন ধরে কাজ করে এই পরিকল্পনাগুলো নিশ্চিত করেছি এবং এগুলো আল্লাহর রহমতে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আমরা যদি ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারি, আমার এই এলাকার সাধারণ মানুষের জন্য আমি সকল সমস্যার সমাধান অবশ্যই করব এবং প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। অন্যদিকে বংশাল থানাধীন সিরটুলা স্কুলের সামনে থেকে ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করেন। গণসংযোগের শুরুতে সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দরিদ্র বিমোচনে কাজ করবেন তিনি। আগামী 1 বছরে কতগুলো কর্মসংস্থান আমরা করতে চাই এবং সেটা কিভাবে আমরা করতে চাই এবং কিভাবে আমরা বিভিন্ন যারা উদ্যোক্তা রয়েছেন, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, তাদেরকে আরও ফ্যাসিলিটেট করে সেখানে তারাও যাতে কর্মসংস্থান করতে পারে, এই ব্যাপারে আমাদের উদ্যোগ রয়েছে। নারীদের ক্ষমতায়নের ব্যাপারেও আমাদের ব্যাপক সেখানে পরিকল্পনা রয়েছে। ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গণসংযোগ করেন। এটা একেবারে আমার নিজস্ব এলাকা, সারা ভালো আছে। যদি অন্য কোনো রকম ঝামেলা না হয় তাহলে
রেজাল্ট ভালো হবে আশা করছি। অন্যদিকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কি ভাবছে তরুণরা শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা 11 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর MA কাইয়ুম। আমি ঢাকা 11 আসনে একজন পরীক্ষিত পুরনো লোক। আমি দীর্ঘ সময় কমিশনার ছিলাম, এই এলাকার উন্নয়ন করেছি। ভোটারদের আমি বলবো আপনাদের বিশ্বস্ত বিগত উন্নয়নের কথা বিবেচনা করে আপনার পরিচিত আমাকে আপনারা ধানের শীষে ভোট দেন। আমি আপনাদের ভোটে বিজয়ী হলে আপনাদের কল্যাণের জন্য আমি কাজ করব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দ্বিতীয় দিনের মতো চলছে জামায়াতে ইসলামী প্রার্থীদের প্রচারণা। রাজধানী ধানমন্ডি এলাকায় ঢাকা 10 আসনের অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, বাংলা মোটর এলাকায় ঢাকা 12 এর প্রার্থী সাইফুল আলম খান মিলন এবং মহাখালীতে জামায়াত মনোনীত ঢাকা 17 আসনের প্রার্থী ডক্টর খালিদুজ্জামান সহ বেশ কয়েকজনকে নির্বাচনী প্রচারণা করতে দেখা যায়। নির্বাচনে ভালো ফলাফল নিয়ে আশাবাদের কথা জানিয়ে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় নিজেদের উপর হামলা নির্বাচন কমিশনের আচরণ নিয়ে প্রতিবাদও জানান এসব প্রার্থীরা। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। বৃহস্পতিবার জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের আসন থেকে শুরু হয়ে শুক্রবার সারাদিন ঢাকার বিভিন্ন আসনে চলে জামাতের নির্বাচনী প্রচারণা। রাজধানীর ধানমন্ডি এলাকায় ঢাকা 10 আসনের অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, বাংলা মোটর এলাকায় ঢাকা 12 আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন এবং মহাখালীতে জামাত মনোনীত ঢাকা 17 আসনের প্রার্থী ডক্টর খালিদুজ্জামান সহ বেশ কয়েকজন জামাত মনোনীত প্রার্থীকে নির্বাচনী প্রচারণা করতে দেখা যায়। নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে বেশ আশাবাদী দেখা যায় দলীয় নেতাকর্মীদের। অনেকের ভোট দিচ্ছে, জাতীয় পার্টির ভোট দিচ্ছে, আওয়ামী লীগের ভোট দিচ্ছে, বিএনপির ভোট দিচ্ছে। আমরা দেখছি তো, আমরা এবারে একটা নতুন কিছু দেখতে চাই। এখন পর্যন্ত আমরা ডাক্তার খালিদুর রহমানকে মহাখালীর প্রত্যন্ত এলাকাতে দেখছি, কিন্তু তারেক রহমানকে এখনো দেখি নাই। সাধারণ জনগণ হিসাবে তাকে আমরা মাঠে চাই। প্রচারণায় অংশ নেয় জামাত সমর্থিত নারী কর্মীরাও। এইবার তো 6 কোটি ভোটার যেহেতু নারী, তারা তো অবশ্যই এবার একটা মানে সিগনিফিকেন্ট বহন করবে ভোটের ক্ষেত্রে। প্রার্থীদেরকে আহত করে নির্বাচন বানচাল করার এবং প্রার্থীকে এই প্রতিযোগিতার ময়দান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় জামাত সমর্থকদের উপর হামলায় নির্বাচন কমিশনের আচরণ নিয়ে শঙ্কা প্রকাশ করেন এই প্রার্থী। আমাদের ঢাকা 7 আসনের প্রার্থী, তার উপর হামলা হয়েছে। ডাক্তার শফিকুর রহমানের যে আসন মিরপুর 15, সেখানেও আমাদের যারা ভোটে ক্যাম্পেইন করে তাদের উপর হামলা করা হয়েছে। এই লেভেল প্লেইং ফিল্ড করার জন্যে, উৎকণ্ঠা দূর করে উৎসাহমুখর পরিবেশ নির্বাচন করার জন্যে নির্বাচন কমিশনকে আরও সিরিয়াস হতে হবে। কাজেই সরকারের কাছে আমার দাবি হলো এই অবৈধ অস্ত্র এবং মাসলম্যান যারা নির্বাচন পরিস্থিতিকে বিঘ্নিত করতে পারে, বাধাগ্রস্ত করতে পারে, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক। প্রার্থীরা আরও জানান, দেশের মানুষ সংস্কার এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামাত সহ 10 দলীয় নির্বাচনী ঐক্যকে বেছে নেবেন। তারা সেদিকেই যাচ্ছে, তারা ভূমিকম্প নিয়ে আছে, তারা সেই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা নিয়ে আছে, সাধারণ মানুষের যাচ্ছে, চারিদিকে শুধু সারা বাংলাদেশ দাঁড়িপাল্লা। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে নির্বাচনী প্রচারণা চলবে আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। 10 দলের জনজোয়ারকে ভয় পাচ্ছে বিএনপি, তাই জনমনে নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে দলটি বলে মন্তব্য করেছেন ঢাকা 11 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাহিদ ইসলাম। রাজধানীর শাহজাদপুরের বাসতলায় সংক্ষিপ্ত সমাবেশ ও গণমিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরুর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এনসিপির এই নেতা জানান, ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দেওয়া হবে। SM আরিফের রিপোর্ট। রাজধানীর শাহজাদপুরের বাসতলায় ঢাকা 11 আসনের 10 দল মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুর আগে এই সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশ থেকে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এনসিপির আহ্বায়ক জানান, 10 দলের জনজোয়ারকে ভয় পাচ্ছে একটি দল। সারা বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, মহিলা আমাদের পক্ষে যেভাবে রাস্তায় নেমেছে, বাসায় বাসায় গিয়ে প্রচারণা করছে, জনজোয়ারকে ভয় পেয়ে গিয়েছে একটি দল। সেই জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, এবারের নির্বাচন ভূমিদস্যুদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন চাঁদাবাজ, লুটেরা, ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন।
10 দলীয় ঐক্য সরকার গঠনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে উল্লেখ করে তিনি জানান, অতীতের মতো আর ভোট ডাকাতির সুযোগ পাবে না কোনো দল। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এবার ভোট দিতে আসব, আমরা ভোট কেন্দ্র পাহারা দিব এবং জনগণের প্রকৃত বিজয়ে আমরা ছিনিয়ে নিয়ে বাংলাদেশকে, মানুষকে বিজয়ী অর্জন করব। পরে নাহিদের নেতৃত্বে বিশাল গণমিছিল বের করে 10 দলীয় জোটের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামপুরা ব্রিজে এসে শেষ হয়। SM আরিফ, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সকল ভোটের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে। উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠককালে নির্বাচন ছাড়াও শ্রম আইন, পরিকল্পিত শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান, নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য অংশীদারদের উপস্থিতি আশা করছে ঢাকা। সরকার 12 ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানান তিনি। রাষ্ট্রদূত ক্রিস্টেনসন গত 18 মাসে সংস্কার কাজে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনের পর জয়ী দলের সাথে কাজ করার আগ্রহ জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটে বাংলাদেশের 12,77,795 জন নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশন বৃহস্পতিবার আসন ভিত্তিক চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে। ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানান, এবারের নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা 6,48,25,151 জন এবং নারী ভোটার রয়েছেন 6,28,85,524 জন। এছাড়া তালিকায় 1,120 জন হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাওয়ায় এবার নির্বাচনী ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। আসন ভিত্তিক ভোটার বিন্যাসের তথ্যে দেখা গেছে, 300টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর 2 আসনে সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছেন, যার পরিমাণ 8,04,333 জন। অন্যদিকে ঝালকাঠি 1 আসনটি সবচেয়ে কম ভোটার নিয়ে গঠিত হয়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা 2,28,431 জন। বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর কেউ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোলটহরি বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন। ঠাকুরগাঁও 1 আসনে তিনি এতদিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। সুযোগ পেলে তার নির্বাচনী এলাকার সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন ফখরুল। জামায়াতে ইসলামের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব আরও বলেন, তারা কোনোদিন ক্ষমতায় যায়নি, ফলে মানুষের জন্য কিভাবে কাজ করতে হয় তারা জানে না। বিএনপি অতীতে ক্ষমতায় ছিল এবং কাজ করার অভিজ্ঞতা আছে, আর এই উন্নয়ন বিএনপি ছাড়া সম্ভব নয়। শেষ দিকে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। ছুটির দিন হওয়ায় সকাল থেকে ক্রেতা দর্শনার্থীদের ঢল নামে মেলা প্রাঙ্গণে। বেচাকেনা বেড়েছে কয়েক গুণ। একই জায়গা থেকে নিজেদের পছন্দের পণ্যটি কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে বিক্রেতা বলছেন, প্রত্যাশার চেয়ে বেচাকেনা অনেকটাই কম। মেলা প্রাঙ্গণ ঘুরে এসে আরও জানাচ্ছেন রাকিব হাসান, আর ক্যামেরায় ছিলেন মোমেন হোসেন। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। ছুটির দিন হওয়ায় সকাল থেকে জমজমাট মেলা প্রাঙ্গণ। স্টল প্যাভিলিয়ন থেকে নিজেদের পছন্দের পণ্যটি বেছে নিতে ব্যস্ত সময় পার করেন দর্শনার্থীরা। আমার কাছে মনে হয় যে এবার পাকিস্তানি স্টল বেশি তো, এবং মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। ভিড় বেশি তো, এর জন্য আর কি ধাক্কাধাক্কির জন্য ভালোভাবে হাঁটা যাচ্ছে না, এটাই সমস্যা। কিন্তু এমনিতে ভালো, সবকিছু একসাথে আছে, কাছাকাছি আছে, সবকিছু ঘুরে দেখা, মানে পছন্দ হলে প্রাইজে হলে কিনা যায়, ভালোই। আগের বারের থেকে এবার মেলাটা বেশি ভালো লাগতেছে না, জিনিস কোয়ালিটি তেমন ভালো না, বাট আগের বার আমার বেটার লাগছে না। বাইরের তুলনা আছে একটু সুবিধার জন্য তো আমাদের মেলাতে আসা। শেষ দিকে মেলা জমে ওঠায় খুশি বিক্রেতারা, তবে প্রত্যাশা অনুযায়ী পণ্যের বিক্রি নিয়ে হতাশ তারা। আগের থেকে এখন মেলা অনেক ভালো চলছে,
এখন কাস্টমার অনেক ভরপুর কাস্টমার, আমার সকাল থেকে ভালো কাস্টমার পাচ্ছি। অবস্থা ভাইয়া অনেক খারাপ, এখন কাস্টমার মানে ভিড় ভাড় আছে কিন্তু কাস্টমার নাই। पिछले साल जितना था उतना से हाफ हो रहा है, बहुत कम है। पिछले साल बहुत अच्छा था, इस बार डिस्टर्ब बहुत है, इलेक्शन की वजह से मे भी या कुछ और रीजन होगा, लेकिन बहुत कम है। এদিকে বিক্রি বাড়াতে প্রতিটি পণ্যের উপর মূল্য ছাড় সহ নানা অফার দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। বিদেশি স্টলগুলোর পাশাপাশি এবারের মেলায় ভিন্ন মাত্রা যোগ করেছে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গ্যালারিটি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজির যোগান, বাড়ায় দাম পড়তে শুরু করেছে। স্থিতিশীল আছে মাছ মাংসের দামও। তবে ফেব্রুয়ারিতে আসন্ন রমজানকে ঘিরে বাড়তি দামের ছোলা, চাল, ডাল, ভোজ্য তেল সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েছে, মুরগির দাম, যাতে অসন্তোষ ভোক্তাদের। রাজধানীর হাতিরপুর এলাকা থেকে বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিনে কর্মজীবীরা ছুটে যান রাজধানীর কাঁচা বাজারগুলোতে। শীতকালীন সবজি, মাছ, মাংস ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও বেড়েছে লাউ, শসা ও লেবুর দাম। এখনো তো শীত যায় নাই, সবজি আছে, কিন্তু সবজির দাম ভালো সবজি নিলে 100 টাকার নিচে নাই, লাউ একটা নিলে 120 টাকা, সবই দাম। হ্যাঁ, বাড়তি, অবশ্যই বাড়তি, এই বাড়তি আছে, দাম কমাকমি নেই। এই সিজনে একটু কমে, কিন্তু এইবারে কমতেছে না, সেটা দিন দিন বাড়তেছে, কমার কোনো দেখতেছি না। বাজারে ওঠা নতুন আলু, পেঁয়াজ, রসুনের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও গত সপ্তাহের মতো এই সপ্তাহেও কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে মুরগির বাজারে। বলে 180 টাকা ছিল, 200 টাকা হয়েছে। সোনালি ছিল 320 টাকা হয়েছে। এদিকে আসন্ন রমজানকে ঘিরে চাল, ডাল, ভোজ্য তেলের বাজারে বাড়তি দামের ছোঁয়া, ফলে অস্বস্তিতে নিম্ন এবং মধ্যবিত্তরা। বিদেশে কিন্তু রমজানে যে কোনো দেশে যান আপনি দেখবেন যে ওরা রমজানের সময় ওরা দাম কমিয়ে দেয়, সো দ্যাট মানুষ বেশি করে কিনতে পারে, কিন্তু এখানে আবার বাড়বেই। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছে, যারা দিন আনে দিন খায়, তাদের কষ্ট হয় আর কি। তো আমরা সরকারের কাছে একটা আবেদন করি, যে সরকারই থাকুক না কেন, তো চাই যে সরকার এই বিষয়টা আমলে নেক। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে অবৈধ সিন্ডিকেট এবং বাজার মনিটরিংয়ের বিকল্প নেই বলে মনে করেন নগরবাসী। মিফতা গালিব, ঢাকার আইকনিক ইন্টারকন্টিনেন্টালে চলছে উইন্টার কাবাব ফেস্টিভ্যাল। 22 জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 31 জানুয়ারি পর্যন্ত, যেখানে এলিমেন্টস রেস্তোরাঁয় পরিবেশিত হচ্ছে বিভিন্ন ধরনের মজাদার কাবাব। কাবাবের সঙ্গে লাইভ গজল পরিবেশনা উৎসবের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই বুফে ডিনারে রয়েছে বিভিন্ন ব্যাংকের কার্ডের এক্সক্লুসিভ অফার। এছাড়াও থাকছে রাফেল ড্র, এতে লাকি উইনার পাবেন হেলিকপ্টার রাইড। আইকনিক ইন্টারকন্টিনেন্টাল বলছে এই উৎসবটি শীতের সন্ধ্যায় নাগরিকদের ঐতিহ্যবাহী কাবাব এবং সুরের মূর্ছনায় সময় কাটানোর জন্য একটি চমৎকার সুযোগ হতে পারে। করাচির এম.এ. জিন্নাহ রোডের ঐতিহাসিক গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর 6ষ্ঠ দিনে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত 61 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার 22 জানুয়ারি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধারকারী দলগুলো ভবনের ভেতরে তল্লাশি চালাচ্ছে। ডনের খবরে জানা যায়, বুধবার একটি ভস্মীভূত দোকান থেকে অন্তত 30 জনের কঙ্কাল ও দেহাংশ পাওয়া গেছে। করাচি সাউথ জোনের ডিআইজি সৈয়দ আসাদ রাজা জানান, দেহগুলো এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন। গত শনিবার রাতে আগুনের সূত্রপাত হয়, রোববার নিয়ন্ত্রণে আনা হয়। ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ায় উদ্ধার কাজ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিখোঁজদের স্বজনরা বাইরে অপেক্ষায় আছেন। মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে বন্দুকধারীর হামলায় 3 জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, হামলায় নিহত ব্যক্তিদের 2 জন নারী ও 1 জন পুরুষ। আরেকজন পুরুষকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে তার অবস্থা স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, হামলাকারীকে ধরতে সিডনির প্রায় 611 কিলোমিটার পশ্চিমে লেক কার্জালিগো শহরে অভিযান চালানো হয়। এজন্য স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ করা হচ্ছে। দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এটি গৃহস্থালী সহিংসতার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
একজন বন্দুকধারী অস্ত্র নিয়ে শহরে অবস্থান করছেন বলে মনে করা হচ্ছে। গত মাসে সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে 2 বন্দুকধারীর হামলায় 15 জন নিহত হন। এটি গত কয়েক দশকে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় গোলাগুলির ঘটনা। এর মাস আগের মাথায় নিউ সাউথ ওয়েলসে এ হামলার ঘটনা ঘটল। নিউ সাউথ ওয়েলস সবচেয়ে বেশি অস্ত্র ব্যবহারের জন্য পরিচিত। সেখানে একজন ব্যক্তি সর্বোচ্চ 4টি বন্দুক রাখতে পারেন, তবে লাইসেন্সধারীদের জন্য গান ক্লাবের সদস্য হওয়া বাধ্যতামূলক। কাতার, সৌদি আরব সহ 8টি দেশ গাজা শাসনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে। বুধবার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে বিষয়টি জানানো হয়। তারা ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং নিজ নিজ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নথিতে স্বাক্ষরের ঘোষণা দেন। মিশর, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত আগে অংশগ্রহণের কথা জানিয়েছিল। বিবৃতিতে গাজায় সংঘাতের অবসান, স্থায়ী যুদ্ধবিরতি, পুনর্গঠন সহায়তা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2803 নম্বর প্রস্তাব অনুযায়ী শান্তি পরিষদ একটি অন্তর্বর্তী সংস্থা হিসেবে কাজ করবে। ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবিতে অনড় থাকার কয়েক ঘন্টার মধ্যে আইসিসিকে নতুন করে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চিঠিতে বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তনের দাবিটি আইসিসির স্বাধীন বিরোধী নিষ্পত্তি কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানিয়েছে বিসিবি। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির আশা আইসিসি তাদের অনুরোধে সাড়া দিয়ে বিষয়টি ডিআরসিতে পাঠাবে। স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি আইসিসি সংক্রান্ত বিভিন্ন বিরোধ নিষ্পত্তি করে থাকে। আইসিসির ডিসপিউট রেজুলেশন কমিটি ডিআরসি একটি স্বাধীন সালিসি সংস্থা যা আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তির দায়িত্ব পালন করে। আইসিসি সদস্য বোর্ড, খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ সবাই অভ্যন্তরীণ সব পথ শেষ হওয়ার পর এই কমিটির শরণাপন্ন হতে পারে।